আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। আপনাদের সঙ্গে আছি আমি মমিনুর রিপন এবং আমাদের সাথে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক প্লেয়ার, আমাদের খুবই পরিচিত মুখ জাভেদ ওমর বেলিম। জাভেদ ভাই নিশ্চয়ই ভালো আছেন এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলছে। জাভেদ ভাই, প্রথম ইনিংসে 164 কেমন হলো আসলে প্রথম ইনিংসটা বাংলাদেশের? না, অফকোর্স আপনি যদি লাস্ট 4-5টা টেস্ট দেখেন, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স। যখনই টেস্ট ম্যাচ তো সবার জন্য পরীক্ষা, তাহলে আপনার তো একটা জায়গায় মাইন্ড সেট আপ যে আপনাকে উইকেটে থাকতে হবে, তাহলে এটা না বড় একটা চ্যালেঞ্জ। তা যখনই লাস্ট আপনি যদি পাকিস্তান যে দুটো টেস্ট ম্যাচ বাদ দেন, তারপর কিন্তু আমরা প্রচণ্ড বাজেভাবে ব্যাটিং স্ট্রাগলিং করছি। ব্যাটিং স্ট্রাগলিং হতেই পারে, ইন্ডিয়াও 36-32 অল আউট হয়েছে, একটা ম্যাচ হতে পারে, কিন্তু আমাদের সবচেয়ে বাজে ব্যাটিংয়ের দিকটা হচ্ছে যে আমরা সবাই অল্প রান করে আমরা আউট হচ্ছে, যেটা আমাদের ক্রিকেট ভাষায় বলে যে সেট ব্যাটসম্যান আউট হওয়া মানে ক্রাইম, বা আমি সবসময় অনেক অনুষ্ঠানে অনেক টক শোতে বলি। এটা হয় কি, দলের প্রচণ্ড ক্ষতি হয়, যেটা বাংলাদেশ একটা দল আজকে টেস্ট ম্যাচে এস্টাবলিশ না হওয়ার পিছনে বড় কারণ হচ্ছে আমাদের টপ অর্ডার তো আছেই, ব্যাটিং তো আছেই, সাথে আমরা যারা রান করেছে, যদি আজকে সাদমানের কথা বা এর যদি আপনি গত 10টা ইনিংস দেখেন, কোনোটাই বড় 100 হয়নি। ব্যর্থতা অ্যাকচুয়ালি কারণটা কি, যে টিকে থাকার যে প্রবণতাটা টেস্টে আমরা বেতরকে দেখেছি 33 রান করেছেন, 135-30 বেশি বল খেলেছেন। ওদের যদি আপনি প্রথম টেস্ট থেকে দেখেন, এটা যদি মাইন্ড সেট আপ, এখানে আপনার অনেকে বলছে বাংলাদেশ হয়তো নতুন দল, ওয়েস্ট ইন্ডিজ নতুন দল বা শিখতে হবে, এই লেভেলে কিন্তু আপনার শিখার কিছু নাই। তারা কিন্তু শিখেই পারফর্ম করতে আসছে। হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স হয়, সিচুয়েশন ডিমান্ড হয় কি আমি হয়তো একটা প্রেশারে 4টা উইকেট চলে গিয়েছে, ও নতুন ব্যাটসম্যান গিয়ে নার্ভাসে আউট হয়ে গেছে, বাট এখানে তা হচ্ছে না। আমরা টেস্টে খারাপ খেলার অনেকগুলো কারণ আছে, যেটা আর এখানে বলে শেষ করা যাবে না, বাট তারপরে বড় কারণ হচ্ছে আমাদের ব্যাটিংয়ের একটা হচ্ছে আমরা স্ট্রাকচার ওয়াইজ খুব পুয়ারভাবে রিফান্ড হয়ে টেস্ট ম্যাচ খেলি, বাট তাও আমি এটা কোনো এক্সকিউজ দিচ্ছি না। তারপরে আপনি যখন যে ব্যাটসম্যান একটা 100 রান করার পর 5টা ইনিংসে খবর থাকে না, তারপর ওই 5টা ইনিংসে কী হয়, সে যদি 0 রানে আউট হয়ে যায়, 1 রানে ফাইন, ক্ষেত্রে সেট হওয়ার আগে আউট হয়েছে, বাট ওখানে 28-35 করে আউট হচ্ছে, এটা ওর জন্য কতটা ক্ষতি হচ্ছে না, সবচেয়ে বড় ক্ষতি টিম ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন আপনি একটা প্লেয়ারকে সুযোগ দিয়েছেন, তো আপনি সিলেক্টর কনফিউজ হয়ে যায় কে ও 25-30-22 ড্রপ দিবে না খেলাবে, একটা একদম কনফার্ম ড্রপ, সুন্দর একটা 32 করে ফেলে, তখন আশা জাগে। তো ওই একটা জায়গায় টপ অর্ডারে আমরা এখনও একটা ওপেনিং স্পেশালি কথা বলছি যে এস্টাবলিশ ওপেনার পাচ্ছি না। ফলোড বাই আমাদের অন্য যারা রানও করেছে, যদি আমি বলি মমিনুল বড় রান করে না, বেসিক্যালি উনি কিন্তু বড় রান করে ইউজ টু 12-13টা 100, তো আবার 100 ছোট 100 হবে না, বড় 100, হয়তো একটা 183 আছে। তো ওই একটা জায়গায় আপনি যে ব্যাটসম্যান সেট হবে, আমরা একটা কথা বলি যে আমাদের প্রথমে নতুন ব্যাটসম্যান ভূত দেখে, সেট হওয়ার পর ফুটবল দেখে, এই জন্য ওই সেট হওয়াটা খুব ইম্পর্টেন্ট, ভেরি টাফ টেস্ট ম্যাচে। এই জন্য এর মধ্যে পজিটিভ আছে অনেক কিছুই। যদি বোলিংয়ের কথা বলি, আমরা কিন্তু আপনাদের প্রথমে রান করতে হবে, রান করে আপনার 20টা উইকেট নিতে হবে। তো ওই জায়গায় আমাদের অনেক বছর পর যে আমাদের কিন্তু ফাস্ট বোলিং স্টিল আর্লি টু স্পিক অনেকখানি আমরা সমৃদ্ধ হয়েছি। ফলোড বাই আমরা 20টা উইকেট নেওয়ার মতো ক্ষমতা রাখি, ভ্যারাইটিস বোলিং, লেফট আর্ম আছে, অফ স্পিনার আছে, 145 কেজে বল আছে, সুইং আছে, হাসান মাহমুদ, শরীফুল, তাসকিন। তো ওই একটা জায়গায় আমরা অনেক ভালোভাবে যাচ্ছি। জাভেদ ভাই, ছোট্ট করে একটু আপনাকে জানতে চাই যে এই যে ব্যাটসম্যানদের কাছে কিন্তু আমাদের একেবারে প্রাপ্তি নেই বিষয়টা এরকম না। ধরেন সাদমান 64 করেছে, তার আগে রান আমরা এক একজন করছি, কিন্তু পুরো দলের বিপর্যয়ের মধ্যে একজন রান করে কোনো রকম রানটা একটা 100 পার করানোর মতো অবস্থা হচ্ছে। এই দল একসাথে কিন্তু পারফরমেন্স করলে একটা ভালো স্ট্যান্ডার্ড দাঁড়াবে, এই কম্বিনেশনটা কেন হচ্ছে না? দেখেন, পার্টনারশিপ যেটা আপনি বললেন, কম্বিনেশন আপনি যেটা বললাম, আজকে সাদমান করেছে, এর আগেও সাদমান 50 করে আউট হয়েছেন, এটা কিন্তু ইন্ডিয়া সিরিজে চমৎকার ব্যাটিং, আবার ড্রপ গিয়েছেন, আবার সুযোগ পেয়েছেন। সবাই মনদের ভালো খেলছে। যখন আপনার একটা দল তখনই ভালো খেলবে যে ফর্মে থাকবে, ও লম্বা খেলবে, যারা আর আশপাশ থাকবে তারা কিছু না চিপ ইন করবে, হয়তো 2টা বিলিয়ন ক্যাচ, একটা বিলিয়ন রান আউট, একটা ভাইটাল টাইমে ক্যাপ্টেনের উইকেট নিয়ে দেওয়া, ওইটা হচ্ছে না, কালেকটিভলি পারফরমেন্স হচ্ছে না। যেটা হচ্ছেও ওটা কিন্তু মনদের ভালো হচ্ছে। আপনার টেস্ট ম্যাচে সেট হয়ে আপনার 65 করে বা 30 করে 35 করে আউট হওয়া, হয়তো পাস মার্ক উঠাচ্ছেন, কিন্তু দলের কোনো লাভ হচ্ছে না। সে নেক্সট টেস্ট ম্যাচ কনফার্ম খেলছে, কিন্তু দলের কোনো লাভ হচ্ছে, দলের প্রচণ্ড ক্ষতি হচ্ছে, কারণ ওই দল তখন একটা মোমেন্টাম ছোট্ট ইনিংস
খেলে সেট হওয়ার পর ওই আউট হওয়াটাই বিপজ্জনক হিসেবে দেখছেন? অ্যাবসলিউটলি, এটা হওয়া উচিত না। আপনারা কখনোই ভালো দলে পরিণত হবেন না। ওই সবসময় তাহলে এরকম ওই একটা ম্যাচ জিতবেন, 10টা ম্যাচ হারবেন, স্ট্রাগলিং করে রান করবেন, দলে বাদ পড়বেন, ও খারাপ করবে, ওই জায়গায় আপনার সুযোগ হয়ে যাবে। জাভেদ ভাই, গতকাল বিপিএল এর মাস্কাট উদ্বোধন হয়েছে। প্রথমবারের মতো বিপিএল এর ইতিহাসে মাস্কাটের উদ্বোধন হয়েছে। একেবারে একটা নতুন প্রজেক্ট, এবং বিসিবি প্রেসিডেন্ট যেটা বলেছেন যে এই বিপিএলকে ঘিরে অনেক কিছু নতুন যোগ হবে, যেটা কিছুটা হলেও আকর্ষণীয়তা বাড়াবে বিপিএল এর। এবং সেই সাথে একটা প্রশ্ন থেকে যায়, সাকিব আল হাসান তো দেশে এসে খেলতে পারলেন না, এখন উনি কি আসলে বাইরে বাইরে খেলবেন কিনা, বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের অংশগ্রহণটা কীভাবে হবে সে বিষয়েও কথা বলেছেন। আমরা আগে নিউজটা দেখে আসি, তারপর আলোচনায় ফিরছি। ডানা ৩৬ বিপিএল এর অফিসিয়াল মাস্কাট। ডানা অর্থ পাখা, আর দুপাশে 18টি করে 36টি রঙিন পালক উপস্থাপন করে ছাত্র জনতার আন্দোলনের অবিস্মরণীয় সেই স্মৃতিকে, যা স্বপ্নবাজ অপ্রতিরোধ্য তরুণদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগায়। ডানার স্বপ্নময় চোখ ও উজ্জ্বল হাসিতে ছড়িয়ে আছে এদেশের ক্রিকেট প্রেমীদের আনন্দ এবং ক্রিকেট মাঠের অফুরন্ত সম্ভাবনা। যত মতভেদই থাকুক না কেন, খেলার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণ্যের উৎসব 2025-এর অন্যতম উদ্দেশ্য। বিপিএল এর এবারের আসর দিয়ে শুরু হবে এই প্রতিযোগিতার নতুন পথ চলা। মাস্কাটের মতো অনেক কিছু এবার দেখা যাবে প্রথমবারের মতো, যা প্রতিযোগিতার মানদণ্ডকে আরও উপরের দিকে নিয়ে যাবে, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি। তবে বিপিএল এবং জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসানের খেলা নিয়ে বোর্ডের কোনো দায় নেই বলে জানান ফারুক আহমেদ। নতুন তো কিছু দেখতে পাচ্ছেন, বেশ কিছু আমরা পদক্ষেপ নিয়েছি যেটা আগে কখনো হয়নি। সো এখন সেটা একটু আগে বলেছি যে এটা আসলে আমরা যত দূর যাব, এগিয়ে যাব, ততটা বুঝতে পারবো যে আমরা কতটুকু সম্পৃক্ত করতে পেরেছি। বাট একটা স্টার্ট হলো, আমার মনে হয় যে এটা সমাপ্তি খুব সুন্দরভাবেই হবে। সাকিব এখনও ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা, দেশের জন্য খেলা এক কথা না। সেক্ষেত্রে আমরা মানে এই জিনিসটা ওকে আমরা ওর উপরে ছেড়ে দিয়েছি আমরা, যে ও কি চিন্তা করছে। এই ভারী আমাদের শক্তিকে সংস্কার করে নতুন বাংলাদেশ। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রদর্শন করা হয় জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে নির্মিত প্রামাণ্যচিত্র জুলাই অনির্বাণ। জাভেদ ভাই, এই যে তরুণদেরকে আসলে তরুণের উৎসব যেটি বলছে বিপিএল এর লোগো মাস্কাট উদ্বোধনের সাথে সাথে শুরু হলো তরুণের উৎসব, সবকিছু মিলিয়ে বিপিএল এ একটু আকর্ষণীয় বাড়ার চেষ্টা করছে। সে বিষয়ে জানার আগে আপনার কাছে জানতে চাই যে বোর্ড সভাপতি যেটি বললেন সাকিবের বিষয়ে, যে বাইরে বাইরে খেলবেন কিনা এই বিষয়ে বোর্ডের কোনো দায় নেই, মানে এই বিষয়ে বোর্ডের একটা স্টেটমেন্ট দেওয়া দরকার একটা প্লেয়ারের জন্য। বোর্ড আমার কাছে মানে বোর্ড চায় যে সাকিব বাংলাদেশ টিমে খেলুক। কেন উনি একটা এমন প্লেয়ার যেটা অলওয়েজ একটা ক্যাপ্টেন বা দলের জন্য পুরো হেলদি দল হয়ে যায়। বাট যদি আপনি তারপর তো কিছু প্রক্রিয়া থাকে, কেউ উনি দলের সঙ্গে প্র্যাকটিস করবেন না, গিয়ে খেলবেন, এটা কিভাবে সিলেক্টররা বা যারা দল স্পেশালি বোর্ড সভাপতি এটা বলেছেন যে মানে একবারে হঠাৎ করে গিয়ে টিমের সাথে যদি যোগ দেয়, সেটাই বলছে। এটা যে কোনো খেলাটা যতই বড় প্লেয়ার থাকেন, যে কোনো দলের একটা প্রক্রিয়া থাকে, যে আইপিএল খেলে, এই যে বিপিএল হচ্ছে, এটা দলের সঙ্গে একসঙ্গে ম্যাচের আগে গিয়েই খেলা হবে। এটা ফ্র্যাঞ্চাইজি আর দেশের খেলা ভেরি ডিফারেন্ট, তাই না? অনেক জমিন আসমান পার্থক্য, যতই বিপিএল হোক, যতই ব্যাশ ক্রিকেট হোক বা যতই আইপিএল হোক। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় বোর্ডের কিছু পলিসি তো অবশ্যই আছে, ফলোড বাই যেটা আমরা সাকিবের অফ দ্য ফিল্ড কিছু পলিসি, মানে গভর্নমেন্ট তরফ থেকে কোনো বাধ্যতা আছে কিনা এটা আমি জানি না। বাট বোর্ড সভাপতি অলওয়েজ আমার বিশ্বাস, আমরাও সবাই চাই যে সাকিব খেলুক। তো ওই একটা জায়গায় আমার টেকনিক্যাল প্রবলেম থাকে এক, আর দ্বিতীয় হচ্ছে দলের কী পলিসি যাবে, কে সাকিবকে আমরা যদি এইভাবে হয় দলের সঙ্গে সংযুক্ত হয়ে ক্যাম্প করবে বা প্র্যাকটিস করবে বা 7 দিন আগে আসবে, তাহলে ঠিক আছে। বাট আদারওয়াইজ কিন্তু এমনি ডিফিকাল্ট এই টাইপের প্লেয়ারটা আপনি গিয়েই পারফর্ম করবেন বা দেশের জন্য। তো ওইটাই বলছিলাম। তো আমার কাছে মানে বসে ক্লিয়ার করেছে তাদের কন্ট্রোলে না, যদি হয়তো তাদের একটা কন্ট্রোলে পলিসি যদি কভার করে তাহলে খেলবে সাকিব হাসান। আবার গভর্নমেন্ট যে পলিসি থাকে, আমার দেশে হোক বা বাইরে হোক, কেন আমরা এই দেশে খেলবে না ওখানে খেলবে, এটা একটা দৃষ্টিকটু মনে হয়, এটা গভর্নমেন্ট পলিসি করবে। কেন যেহেতু এন্ড অফ দ্য ডে কিন্তু এটা বাংলাদেশ টিম, অবশ্যই ক্রিকেট বোর্ডের আন্ডারে জবাব দিতে, বাট এন্ড অফ দ্য ডে কিন্তু সাকিব বাংলাদেশ টিমের প্লেয়ার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে বাংলাদেশের। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় কিছু তো প্রবলেম হয়তো আছেই, নাহলে আরও স্ট্রংলি সাকিব আগেই খেলতে পারতো। জাভেদ ভাই, সাকিব আল হাসান যদি বিপিএল খেলতে না পারেন, বাংলাদেশের মানে পোস্টার বয় যাকে আমরা বলি, তিনি যদি না থাকেন, এই আসরটা কি কিছুটা হলেও রং হারাবে?
যেহেতু সব কিছু মিলিয়ে দেখেন একজন প্লেয়ারকে সব কিছু হবে না, বাট সাকিব নো ডাউট যখন মাঠে খেলবে তখন অনেক ডিফারেন্ট। বাট এই বোর্ডের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ক্রিকেট বোর্ডের যে বিপিএলটা কেমন করে, এটা কিন্তু একটা মোহরা টাইপের হবে। যদি বিপিএলটা খুব, যেহেতু এর আগে আপনি জানেন সাম্প্রতিক মানে প্রথম 2-1 বছর বাদে বিপিএল কিন্তু কখনোই ডিটোরেট করেছে, ঠিক আছে। তো ওই একটা জায়গায় এই বোর্ড যদি এবার ক্রিকেট বিপিএলটা ভালো করে করতে পারে, অফ দ্য ফিল্ড ফলোড বাই ইন দ্য ফিল্ড, যদি এই দুটো সুন্দর করে করতে পারে, একটা এই বোর্ডের অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু নট ইজি চ্যালেঞ্জ। বিপিএলে আপনি প্রচুর মানুষ ইন্টারন্যাশনালভাবে ইনভলভ থাকে, সেটা আপনি মিডিয়া বলেন, প্লেয়ার মানে কোয়ালিটি অফ প্লেয়ার বলেন, টেকনিক্যাল ম্যান বলেন বা প্রচার বলেন, সব কিছু মিলিয়ে ওই একটা, এই জন্য ক্রিকেট বোর্ডের জন্য একটা বড় চ্যালেঞ্জ। মানে এটা যদি সাকসেস হতে পারে, ক্রিকেট বোর্ড ইন ফিউচার যেগুলো খেলা আসবে বা যেই প্রবলেমগুলো আসবে, এটা অনেক কিছু শিখবে। কারণ যেহেতু এটা একদমই অলমোস্ট নতুন ক্রিকেট বোর্ড, মানে নতুন জন কাজ করছে, নতুন মাথা, নতুন পলিসি। আমার মনে হয় এটা এই বোর্ডের অনেক বড় চ্যালেঞ্জ, বা এটা যদি সাকসেস হতে পারে এই ফারুক আহমেদ ক্রিকেট বোর্ড, আমার মনে হয় এটা অনেক বড় পাওয়া হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। কারণ আলটিমেটলি সব মানে গ্ল্যামার কিন্তু আমাদের বিপিএলেই থাকে, তো এটা খুব ইম্পর্টেন্ট। আর ওদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের ক্রিকেটের জন্য খুব ইম্পর্টেন্ট এই বিপিএলটা ভালো করা। এই বিপিএলটা তো বাংলাদেশকে একটা আসলে অন্যভাবে পরিচয় করে দিবে বহির্বিশ্বে, যেটা আমরা শুরুর দিকে দেখেছিলাম। আপনি যেটা বলছিলেন যে আপনি কোচও ছিলেন, রংপুর রাইডার্সের হেড কোচ ছিলেন, তখন পর্যন্ত টপ ছিল, আস্তে আস্তে বিপিএল নিচে এসেছে। এই যে নিম্নগামী, এইটা আসলে মানে মূল কারণটা কি? আমরা কি এই যে একই সময় 2-3টা লিগ চলে, বিগ ব্যাশ চলে, পাকিস্তান সুপার লিগ, এই জন্য আমাদের প্লেয়ার কিছুটা সংকট হয় কিনা, বিদেশি প্লেয়ার আর আমাদের অভ্যন্তরীণ প্লেয়ারদের যে টি-20-র মানসিকতা, হাই স্কোরিং ম্যাচ হয় না, যেটাই প্রতি বিপিএলেই অবজেকশন থাকে, এইবার কি সেটা আপনি আশা করছেন? যে সেটাই বলছিলাম যে মাঠের ক্রিকেট খুব ইম্পর্টেন্ট, ওটা কেমন পিচ রোল করে দেয়, এটা ক্রিকেট বোর্ডের হাতে একটু কন্ট্রোল কম, তাই না? যদি পিচ ভালো হয়, একটা বড় একটা পাওয়া হবে। মাঠের বাইরে পলিসি প্রচার কিভাবে আমি করব, এটা অনেক বড় চ্যালেঞ্জ। এটা যদি সুন্দর করে করতে পারে, কেন অলওয়েজ বিপিএল কিন্তু মানে আমাদের লাস্ট 5-7 বছর সমালোচনা হয়েছে অনেক কিছু, তাই না? অনেক সমালোচনা হয়েছে সব দিক দিয়ে, মানে মাঠের বাইরেও মাঠের ভিতরেও। পিচের যে রানের কথা বললেন, মাঠের বাইরেও সাদা মাঠা উদ্বোধন করেনি, কিছু করে নেই। আবার প্লেয়ার কালেকশনের ব্যাপারেও কোন সময় করবে, এটা আমাদের এটা এমন হয়েছিল ভাই, এই আসে 2টা ম্যাচ খেলে চলে যায়, এই আসে, মানে এটা টিম হয়ে ওঠা হয় নাই, এটা হয় নাই। তো ওই একটা জায়গায় যেতে বলছিল, এই বিপিএল খুব ইম্পর্টেন্ট বাংলাদেশ ক্রিকেট মানে ভালো হওয়ার জন্য। আর মিস্টার ফারুকের যেহেতু উনি প্রেসিডেন্ট, নতুন করে পলিসি কিছু করেছেন আমার বিশ্বাস। তো ওই একটা জায়গায় সাকসেস হতে পারে, এটা ইন ফিউচার বাংলাদেশের জন্য খুবই লাভবান হবে আমার কাছে মনে হয়। এই যে আপনি লাভবানের কথা বলছেন, বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো যদি এখান থেকে কিছু সুবিধা পায়, বা তারা অবশ্যই এখানে আরও বেশি ইনভেস্ট করবে, এটাই স্বাভাবিক। আমরা মানে যে আশা দেখছিলাম যে বিপিএলকে ঘিরে যে দলগুলো, ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন করে একাডেমি করবে, যাতে করে ক্রিকেটার অনেক বেশি প্র্যাকটিস করার সুবিধা পায়, তো এটা আসলে হচ্ছে না। যার মূল কারণ হচ্ছে যে 1 বছর পর পর আপনার মানে নিলামের জন্য যে কেউ জানে না যে আসলে নেক্সট সিজনে তারা কোন টিম নিয়ে খেলবে। এই বিষয়টা কি আসলে বিপিএল থেকে সরানো কতটা ইম্পর্টেন্ট, 3 বছরের জন্য প্লেয়ার? এটা খুবই দুঃখজনক যেভাবে আমাদের দল চেঞ্জ হয়েছে, নাম চেঞ্জ হয়েছে। যে কোনো দল আজকে যদি আপনি যদি বলেন সাকিব আল হাসান কলকাতা রাইডার্স, ঠিক আছে, তারপর আপনার গিয়ে ও অমুকের প্লেয়ার, কোহলি অমুকের প্লেয়ার, ধোনি অমুকের প্লেয়ার, মানে বলা যাবে আমাদের এখানে একদমই হয়নি, যেটা বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে হয়নি, দেশি প্লেয়ারের ক্ষেত্রে হয়নি। আর যেটা বললাম পলিসি মেকিং খুব ইম্পর্টেন্ট ছিল। আমরা যেভাবে বিপিএলকে যে মানুষ যে মার্কেটে বেচতে হবে, ওভাবে আমরা বেচতে পারি নাই, সেটা অনেকগুলো ইস্যু এই প্রোগ্রামে বলা যাবে না। তো আমার মনে হয় এই জন্য এই বোর্ড যেহেতু মানে ফেয়ারলেস দলীয়ভাবে কাজ করছে, ওখানে হয়তো ওয়ান ম্যান শো ছিল ওই বিপিএলগুলোতে, যতদূর আমরা গণমাধ্যমে দেখি। তো ওই একটা জায়গায় যদি ওই জিনিস চেঞ্জ করতে পারে, জবাব দিতে থাকে, সবাই মিলে কাজ করে, কেন এন্ড অফ দ্য ডে তো এই ক্রিকেট বোর্ড মন থেকে চাবে আমার বিশ্বাস যে বাংলাদেশ ক্রিকেটকে একটু এগিয়ে নিয়ে যাওয়া। কারণ যেভাবে স্ট্রাকচার ওয়াইজ আমরা এখন ওইভাবে ইমপ্রুভ করতে পারি সেটা যে কোনো বোর্ডের আন্ডারেও। তো ওই একটা জায়গায় যদি এই বিপিএলকে বেস করে ইন ফিউচার যেগুলো এনসিএল বলেন, বিসিএল বলেন, এইজ লেভেল ক্রিকেট বলেন, যদি আমরা উন্নত করতে পারি, স্ট্রাকচার তো আছেই, সাথে পলিসিগুলো উন্নত করতে পারি, তাহলে আমাদের একটা জায়গায় যাবে। কারণ আমরা কিন্তু হয়তো বলছি যে আমরা ভালো খেলি, এটা খেলি, কিন্তু স্টিল আমি মনে করি 24 বছরে আমাদের ক্রিকেটের মানে পারফরমেন্স ওয়াইজ বা স্ট্রাকচার ওয়াইজ
কোয়ালিটি ওয়াইজ যেভাবে ইমপ্রুভ করা দরকার ছিল আমরা ইমপ্রুভ করেছি, মন্দের ভালো, কিন্তু ওইভাবে আমরা ইমপ্রুভ করতে কিন্তু পারি নাই। কারণ আপনি ইন্টারন্যাশনাল ম্যাচে স্কটল্যান্ড বলেন, যারা বলেন, এরা কিন্তু মানে অলমোস্ট আমাদের কাছাকাছি চলে আসছে, যেখানে আমরা আইসিসি লেভেলের সঙ্গে খেলতাম। আমরা 24 বছর হয়েছে আমরা টেস্ট খেলছি, ওয়ান ডে আমরা আরও আগে শুরু করেছি। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যে আমরা তাড়াতাড়ি মাথা না ঘামাই, স্টিল 5 বছর হয়ে গেছে, রেড অ্যালার্ম বেজেছে, বাট এখন যদি মাথা না ঘামাই, যদি আপনি একবার নেমে যান, আপনার কিন্তু একদম ভেরি ভেরি টাফ, তখন 200% এফোর্ট দেবেন। এখন আপনি 100% এফোর্ট দিয়ে পার পেয়ে যাবেন সব কিছু, বলছি অফ দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, আম্পায়ারিং, কোচিং, ক্রিকেটার, সব কিছু মিলে বলছি। যদি আপনি না মাথা ঘামান, দ্রুত, লেট হয়েছে বাট নট টু লেট, তাহলে কিন্তু আপনি আবার আসতে পারবেন। যদি আপনি উদাহরণ দিতে পারি, জিম্বাবুয়ে বলেন, কেনিয়া বলেন, ওয়েস্ট ইন্ডিজ বলেন, কোয়ালিফাই করে যে আমাদের সময় বলছে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। সুন্দর কথা বলছিলেন, কিছু করার নেই, সময় যেহেতু শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী সোমবার একই সময় দেখা হবে আপনাদের সাথে ক্রিকেট নিয়ে বা অন্য খেলা নিয়ে। ফিরবো সোমবারই।